নমস্কার, আনকার তন্ময়ে আপনাদেরকে স্বাগত। প্রশ্ন আপনার, উত্তর আমার। এই পর্বে আজকে আমার সঙ্গে আছে অরূপ। অরূপের কিছু প্রশ্ন নিয়ে ও হাজির হয়েছে। আমরা এই আলোচনা এরপরে এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ তন্ময়দা, তোমার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তন্ময়দা, তুমি আমার এক অর্থে পূর্বসূরি যাদবপুরের। তোমার রাজনৈতিক জীবনের ইতিহাস যাদবপুরের সঙ্গে ব্যাপকভাবে জড়িত, ছাত্র রাজনীতির সঙ্গে একটা দীর্ঘ সূত্রিতা তোমার আছে। এখন তুমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত, যেটা কিছুটা ধারাবাহিকতা বজায় রেখে যাদবপুরের রাজনীতির জীবন বা তার ধ্যান ধারণার সঙ্গে বর্তমান রাজনীতির একটি ব্যাপক পার্থক্য দেখা যায়। ফলে তোমার এই ট্রেনিং এবং বর্তমান প্র্যাকটিস, এটা কি কোথাও গিয়ে ক্লাস হিসেবে ধরা দেয়? না, দুটো সম্পূর্ণ আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এই দুটোর মধ্যে নিশ্চিতভাবে একটা মেলবন্ধন আছে। যাদবপুরের আমার যে ছাত্র রাজনীতি, নিশ্চিতভাবে সেই ছাত্র রাজনীতি কোনো সংসদীয় দলের ছাত্র শাখা নয়, যার ফলে সেই রাজনীতি একটা, সকলেই জানে, এখানে নতুন করে বলার কিছু না, একটা বাম ঘরানার রাজনীতি। সেই রাজনীতিতে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমার বেড়ে ওঠা। সকলেই জানে যে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম বা নেতৃত্বের জন্ম আন্দোলন থেকেই হয়। তার সব থেকে বড় উদাহরণ আজকের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কয়েক দশকের আন্দোলনের ফলে আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে ক্ষমতাশালী প্রভাবশালী যে মহিলাদের 100 জনের নাম আছে তার মধ্যে উনি অন্যতম। এই যে আন্দোলনের একটা ধারা, সেই ধারা থেকে রাজনীতিতে উঠে আসা, সেই জায়গাটা ছিল ছাত্র আন্দোলন। তার পরবর্তীকালে বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে 30 বছর পেরিয়ে গেছে। আজকে দাঁড়িয়ে আমি সরাসরি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির একজন সদস্য এবং মুখপাত্র। এই দুটোর মধ্যে তুমি বলছিলে যে দুটোর মধ্যে কোথাও দ্বন্দ্ব আছে কিনা। দ্বন্দ্ব নেই, কারণ বাম রাজনীতির যে মূল বিষয়, আমি তাত্ত্বিক আলোচনায় ঢুকবো না, বাম রাজনীতির মূল বিষয় হচ্ছে যে সেই রাজনীতির ফলে সমাজের সার্বিক উন্নয়ন, এবং সমাজ বলতে সমাজের যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে নিয়েই তো সমাজ, সমাজ বা দেশ বা রাজ্য যদি আমরা ধরি, তাহলে একটা রাজ্যের সার্বিক উন্নয়ন বা একটা দেশের সার্বিক উন্নয়ন মানে শুধু সেই ভূখণ্ড নয়, সেই ভূখণ্ডের সঙ্গে থাকা মানুষগুলোও জড়িত। সেই ভূখণ্ড সহ মানুষজন, তাদের সার্বিক উন্নতি। এবার ভূখণ্ডের উন্নতি কিভাবে হয়, এটা রাষ্ট্রের জটিল চরিত্র আছে। ভূখণ্ডের উন্নতি নিশ্চিত হয় সেখানের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, সেখানের পরিবেশ, এইগুলো ভূখণ্ডের সঙ্গে জড়িত। তার দেশের ক্ষেত্রে সেটার বিদেশ নীতি, অর্থনীতি, অনেক বিষয় জড়িয়ে আছে। আর যদি আমরা সমাজ, তার মধ্যে যে সমাজ আছে, সমাজে মানব সভ্যতা, মানব সমাজ, সেটাও আছে। এই দুইয়ের মিলিয়ে তো ওভারঅল একটা সমাজ। এখন যে সময় দাঁড়িয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি, আমি ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি মনে করেছেন, উনি আমাকে এই প্রস্তাব দিয়েছেন এবং আমি তার জন্য ধন্যবাদ জানাই। আমার মনে হয়েছে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজকে নিয়ে যে দৃষ্টিভঙ্গি, সেখানে একটা বাম মনস্কতার ছাপ আছে। আমি বিভিন্ন জায়গায় এটা লিখেওছি। এখন আমার যারা বামপন্থী বন্ধু আছেন তারা এটা নিয়ে বিতর্ক তৈরি করতে পারে, তারা এটার বিপক্ষে যুক্তি দিতে পারে, তারা এই নিয়ে আমাকে সমালোচনা করতে পারেন, কিন্তু এটা তো সত্যি। যদি আমরা দেখি যে গত 3টে টার্মের সরকার আমাদের চলছে, সেই সরকারের যদি আমরা কার্যকলাপগুলো দেখি, তাহলে যে প্রকল্প আনা হয়েছে, একটা সার্বিকভাবে সমাজের যারা প্রান্তিক মানুষ তাদেরকে তুলে আনার একটা প্রচেষ্টা আছে এইটার মধ্যে দিয়ে। অর্থাৎ মানুষের ভালো চাই। এই যে ভালো চাওয়া, আমি আবার বলছি, তাত্ত্বিকভাবে বামপন্থা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হতে পারে এবং দুটোকে আমি মিশিয়েও দিচ্ছি না, কিন্তু কোথাও গিয়ে এই ভাবনা চিন্তাটা আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে। সেটা এক, যেখানে দ্বন্দ্ব নেই, মিলের জায়গা আছে। দ্বিতীয়, সংসদীয় রাজনীতিতে
আমি আসবো এই চিন্তা ভাবনাটা যখন করি, কারণ আমার মনে হয়েছে যে দেশকে বা সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নীতি নির্ধারকের জায়গায় আসতে হবে। নীতি নির্ধারক বলতে সংসদীয় রাজনীতি, গণতন্ত্র আমাদের সংসদীয় গণতন্ত্র, সেখানে সংসদীয় রাজনীতিতে সরাসরি আসতে হবে। সংসদীয় রাজনীতিতে আসতে গেলে পশ্চিমবাংলার বুকে, আমি একজন পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমি যদি দেখি যে এই মুহূর্তে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র এবং বহুত্ববাদের সব থেকে বড় কঠিন লড়াইটা হচ্ছে বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতাটা আমার মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করতে পারছে। তাহলে লড়াই করার কোনো একটা জায়গা বা একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। সেই জায়গাটা আমার মনে হয়েছিল যে ওই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে যদি যোগদান করা যায় বা এদের সঙ্গে যদি কাজ করা যায় তাহলে ওই বৃহত্তর লড়াইটা দেওয়া সম্ভব হবে। সুতরাং এই 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 জায়গাগুলো থেকেই এখানে আসা, এবং দ্বন্দ্ব সবসময় থাকবে, মতাদর্শগত দ্বন্দ্ব, এইটা রাজনীতিকে সমৃদ্ধ করে। এক, দ্বিতীয় কথা হচ্ছে গণতন্ত্রীয় ব্যবস্থাতেও, সংসদীয় গণতন্ত্রতেও সবসময়তেই ডিফারেন্স অফ ওপিনিয়ন আমরা যেটা বলি সেটা থাকবে, এবং সেটা ডেমোক্রেটিক স্পেসের মধ্যে দিয়ে, সেটাকে আলোচনা সাপেক্ষে চাপিয়ে দেওয়া নয়, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে সেখান থেকে একটা কিছু বেরিয়ে আসবে, সেটাই সংসদীয় গণতন্ত্রের সব থেকে ভালো রূপ। তো সেই এত কিছু কথা চিন্তা করেই এরকম একটা পদক্ষেপের দিকে হয়তো আমি এগিয়েছি। তন্ময়দা, তুমি বামপন্থী রাজনীতির কথা বললে। বামপন্থী রাজনীতি করার জন্য ভারতবর্ষে বামপন্থী বহু রাজনৈতিক দল আছে যারা নিজেদেরকে প্রকাশ করেছে বামপন্থার সঙ্গে যুক্ত করে। তো তাদেরকে তুমি কেন চুজ করলে না? না, বামপন্থা হচ্ছে একটা রাজনৈতিক মতাদর্শ। তো তার গোটা পৃথিবী জুড়ে বোধহয় কয়েক লক্ষ বামপন্থী যদি দল বা সংগঠন বা গ্রুপ এই হিসাবে দেখি তাহলে হয়তো কয়েক লক্ষরও বেশি, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে বিভিন্ন দেশে গিয়ে আমি দেখেছি যে এরকম আছে বামপন্থা চিন্তা ভাবনার মানুষ। এমনও আছে 2-3 জন মিলে একটা বামপন্থার চর্চা করেন। তো সেটা সমস্যার নয়, সেটা থাকবে, কিন্তু এই বামপন্থা চর্চা করাটা, সেই চর্চা করাটা সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে গিয়ে ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্রে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে সব জায়গায় যে সম্পৃক্ততা আছে সেটা কিন্তু নয়। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, 34 বছরের পশ্চিমবাংলার যে বাম শাসন, সেই শাসন কিন্তু আমি দেখেছি, আজকের জেনারেশনের অনেকেই না দেখলেও আমি সেই 34 বছরের কিছুটা দেখেছি, শুরুটা দেখিনি নিশ্চিতভাবে, কিন্তু অনেকটা অংশই দেখেছি। এবং তাই নয়, যখন ছাত্র রাজনীতি যাদবপুরে করি তখন আমাদের লড়াইটা, মানে আমি যে সংগঠনই করতাম তাদের লড়াইটা কিন্তু সরাসরি শাসক দল, মানে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়াই ছিল বিভিন্ন নীতিগত দিক থেকে। কারণ ওই ছাত্র সংগঠন তো ভোটে দাঁড়াতো না, যার ফলে তাদের পরবর্তীকালে ভোটে গিয়ে বামফ্রন্ট সরকারের একটা বিকল্প সরকার করতে হবে এরকম কোনো মতবাদ তাদের ছিল না বা মতাদর্শ ছিল না। কিন্তু তাদের যে সরকারি নীতিগুলো, সেই জায়গাগুলোর বিরোধিতা বিভিন্ন সময় হয়েছে, প্রচুর বড় বড় আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমার থাকার সৌভাগ্য হয়েছে, কিছু আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছে। সুতরাং তাদের যে বিচ্যুতিগুলো, সেই বিচ্যুতিগুলো ছিল, বুঝতে হবে যে সেই বিচ্যুতিগুলো নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বাস্তবিকভাবে বামপন্থার চর্চা করা সেখানে সম্ভব ছিল কিনা সেটা বুঝতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই করার, আমি আগে যেটা বলছিলাম যে সরাসরি লড়াই করার যে জায়গাটা, সেই জায়গায় ওই তথাকথিত যে বাম দলগুলো, সংসদীয় বাম দলগুলো আছে, তারা আছে কিনা সেই জায়গাটাও কিন্তু চিন্তার বিষয় ছিল, যে লড়াই করার জায়গাটা পাওয়া যাবে কিনা। দ্বিতীয় কথা। তৃতীয় কথা, তারা যেহেতু ঘোষিতভাবে বামপন্থী সংসদীয় দল, সুতরাং চাইলেই হঠাৎ করে তার সঙ্গে মিলে গেলাম এবং করতে শুরু করলাম, এটা হবে না। তার একটা দীর্ঘ প্রক্রিয়া থাকতে পারে, আমি জানি না। কখনো কখনো তাদের সঙ্গে বিভিন্নভাবে রাজনৈতিক আলোচনা হয়নি সেরকম নয়, কিন্তু তাই দিয়ে সেই দলে যোগ দিয়ে দিলাম, তারা মনে করলো যে হ্যাঁ সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এরকম লোককে আমাদের সঙ্গে আনা প্রয়োজন,
সেই প্রয়োজনীয়তাটা বোধহয় তখনও তারা স্বীকার করতো না, হয়তো এখনো করে না, যে কারণে অনেক ভ্রান্তি আছে তাদের মধ্যে, সেই একটা সংকীর্ণতা কোথাও রয়ে গেছে। আমার মনে হয় সেই জায়গাটা থেকে বেরোনো উচিত, যদি সত্যিই তারা মনে করেন তাদের দল তারা কিভাবে চিন্তা করবেন সেটা সম্পূর্ণ তাদের বিষয়, তাদের তাত্ত্বিক আলোচনা থাকতে পারে, তাদের বিভিন্ন যে কমিটি আছে সেই কমিটিগুলোতে আলোচনা হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে লড়াইটা যদি এই মুহূর্তে ভারতবর্ষের লড়াই কি, বিজেপিকে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে ভারতবর্ষে পরাস্ত করাটা আশু কর্তব্য। আমরা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল তারা একত্রিত হয়েছে কোনো একটা শক্তি তার বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময়তেও দেখেছি প্রচুর মতবাদের পার্থক্য ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তারা ওই একটা লড়াইয়ের জায়গায় গিয়ে একত্রিত হতে পেরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই সংসদীয় বাম দলগুলোর কি ভূমিকা সেই বিষয়ে আমি আজও পরিষ্কার নয়। যদি তারা খোলা মন নিয়ে এই আলোচনা করতে চান, আমার মনে হয় আমার পক্ষ থেকে কোনো অসুবিধা থাকবে না। কিন্তু আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সদস্য, নিশ্চয় আমি আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সেই নিয়ে কথা বলতে পারি যে তারা আমার সঙ্গে ব্যক্তি তন্ময় ঘোষের সঙ্গে তারা সেই আলোচনাকেও করতে ইচ্ছুক কিনা, বা তারা মনে করেন কিনা যে আমি তার যোগ্য, সেটা তাদের ব্যাপার। সুতরাং লড়াইয়ের ওই যে প্রশ্নটা বলেছিলাম, লড়াইয়ের প্রেক্ষিতে আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল কংগ্রেসকে বিজেপির বিরুদ্ধে ক্রমাগত লড়াই দিয়ে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি 2022 সালে তৃণমূল কংগ্রেস এসছে এবং প্রস্তাবটাও ওনার পক্ষ থেকেই এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে সংসদীয় রাজনীতি এই মুহূর্তে করতে গেলে পশ্চিমবাংলায় এটাই বোধহয় সব থেকে ভালো অপশন। সেই জন্যই বের করেছে। এবং এখনো অবধি আমি যেভাবে কাজকর্ম করি সেখানে কোথাও আমার দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি। এর জন্য আমি ধন্যবাদ জানাই আমার দলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের রাজ্য কমিটিকে, যে তারা আমাকে তো বাধা দেননি। আমি আমার মতো করে বিজেপির বিরুদ্ধে লড়াইটা তো সংগঠিত করার চেষ্টা করছি। দলীয় যে দায়িত্ব আছে, বিভিন্ন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো তো করছি, তার সঙ্গে এই লড়াইটা থাকছে। সুতরাং সেই লড়াইয়ের জায়গা যদি পাওয়া যায় তাহলে তো অসুবিধার কোথাও নেই। সেই জায়গাগুলো থেকেই এই ভাবনা চিন্তা। তন্ময়দা, তুমি তৃণমূল কংগ্রেসের কথা বললে। আহ, রোজ আমরা টিভি মিডিয়া খুললেই একটি করে ঘটনা সামনে আসে। আহ, ঘটনার সত্য মিথ্যা, বিচার ব্যবস্থায় থাকা ঘটনার যুক্তি প্রতিযুক্তি, সেগুলো একদিকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সময়কালে সমাজে যে পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতির নির্মাণ হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গকে ভবিষ্যতের জন্য কোন জায়গায় নিয়ে যাচ্ছে? না, বিষয় হচ্ছে টিভি খুললেই তৃণমূল কংগ্রেস সম্পর্কে দেখা যাচ্ছে এর দুটো দিক আছে। এক, যে কোনো সময় যে কোনো সরকার যখন চলে, শাসক দল হিসেবে সরকার যখন চলে, তো স্বাভাবিকভাবেই বিরোধীরা সরকারের বিরুদ্ধেই কথা বলবে, সেটাই সংসদীয় গণতন্ত্র এবং সেটা হওয়াই উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে কথাগুলো উঠুক। এবং সরকার চললে, যে কোনো সরকার তো 100% শুদ্ধ হতে পারে না। সরকারি কাজকর্ম করতে গেলে কোথাও না কোথাও বিচ্যুতি থেকে থাকে, সেই বিচ্যুতিগুলো সামনে আসাটাও ভালো। পার্থক্য হচ্ছে আজ থেকে 15 বছর আগে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, তাদের যে আউটরিচ ছিল, তারা যে জায়গায় পৌঁছাতো, আজকে সেটা সম্পূর্ণ বদলে গেছে। যার ফলে সমাজের এই চিত্রটাই বদলে গেছে। সমস্ত কিছু আজকে 10 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা লোকের কাছে পৌঁছে যায়। আমাদের দেশের 60 কোটি মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে। 60 কোটি, 140 কোটি মানুষের মধ্যে। অর্থাৎ তাদের কাছে সরাসরি যে কোনো ঘটনা পৌঁছে যাচ্ছে, এবং ঠিক উল্টোভাবে ফেক নিউজও পৌঁছে যাচ্ছে, প্ল্যান্টেড নিউজও পৌঁছে যাচ্ছে, এবং তাই নিয়ে সমাজ আলোড়ন হচ্ছে। এক, দ্বিতীয় কথা, খুব দুর্ভাগ্যজনক হলেও বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষের সংবাদ মাধ্যমের ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়। কারণ আমরা বারবার বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে, সভায়, বক্তৃতায় বলি, গদি মিডিয়া সবাই, বিরোধী দলের যারা নেতা নেত্রী আছেন, রাজনৈতিক কর্মী আছেন, তারা এটা বলেন। কিন্তু বুঝতে হবে যে এই যে সংবাদ মাধ্যম, তারা কোথাও এক পেশে
হয়ে যাচ্ছেন না তো? এইটা কিন্তু আমাদের প্রশ্ন থাকবে। 3 নাম্বার, একটা রাজ্যে দুদিন আগে একটা খবর, সেই খবরটা হচ্ছে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে 1 নাম্বার স্থান, প্রথম স্থান অধিকার করেছে। সেই খবরটা আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো টিভিতে যদি দেখতে পাও, কোনো সংবাদ মাধ্যমে যদি দেখতে পাও, নেই। বা কোথাও যদি থাকে হয়তো ছোট্ট করে 2 লাইনের কর্নারে। তার মানে কি, ভারতবর্ষে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম, এটা বড় খবর। এর পিছনে অনেক সুদূর প্রসারী ফলাফল আছে। তাহলে সেই খবরটা কেন হচ্ছে না, শুধু অন্য খবরগুলো হচ্ছে? তার মানে আমি এটাই বলতে চাইছি যে নিউজ, পজিটিভ নিউজ এবং নেগেটিভ নিউজ দুটোই হয়। পজিটিভ নিউজও কিন্তু নিউজ, সেই নিউজটা নিয়েও আলোচনা হওয়া দরকার। যখন সংবাদ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে শুধুমাত্র সমাজের যে খারাপ দিকগুলো সেইগুলো উঠে আসছে, সমাজের যে ভালো দিক সেগুলো যদি উঠে না আসে, এর ফলটা হচ্ছে যে ওই খারাপ 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 খারাপ, এটা অনেকটা ওই মানে গোয়েবলীয় তত্ত্বের মতো। খারাপটা দেখতে 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 মাথার মধ্যে ঢুকে যায়, বোধহয় সমাজটাই পুরোটা খারাপ। এখনো আমি মনে করি যে সমাজ পুরো খারাপ হয়ে যায়নি, সমাজে নিশ্চয় সমস্যা আছে, কিন্তু সেটা পুরো খারাপ মানে সমাজ পচে গেছে সেই জায়গা তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এটা সার্বিকভাবে, পশ্চিমবঙ্গ বলে বলছি না। এই পজিটিভ নিউজগুলো তুলে আনতে হবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তৃতীয়বারের জন্য সরকার চালাচ্ছি, চতুর্থবারের জন্য সরকার গড়তে চলেছি। যদি সব ঠিক থাকে, আমাদের আশা যে মানুষ আবার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সরকার যখন দীর্ঘদিন চলে বা যে কোনো, তার মধ্যে মেদ জমে, এটাই স্বাভাবিক, এটা সময়ের নিয়ম। পৃথিবীতে যে সরকার যখন যে দেশ যে রাজ্য চালিয়েছে তাদের ক্ষেত্রে এটা হয়েছে, এক্ষেত্রেও হচ্ছে। আমরা চেষ্টা করব, বা নিশ্চিত আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা এগুলো চিন্তা ভাবনায় রেখেছেন, যে এই মেদকে যতটা ঝরিয়ে নেওয়া যায়, যাতে নতুন করে আবার আর একটু বেটারমেন্টের দিকে যাওয়া যায়। অর্থাৎ খারাপ থাকবে, পথ চলতে গেলে বিভিন্ন আগাছা এসে জমে, সেই আগাছা মানে নদীতে যখন দেখবে স্রোতে কিন্তু প্রচুর ভাসমান জিনিস আসে, যেগুলো অবাঞ্ছিত ভাসমান জিনিস, সেগুলো স্রোতের সঙ্গে সঙ্গে চলে। যারা সাঁতারু, তাদেরকে ওই স্রোতের সঙ্গে যদি চলতে হয়, তাহলে সেগুলোকে সরিয়ে দিতে হয়, কারণ এটাই নিয়ম, না হলে তারকে ঘিরে ফেলবে এবং তারপরে তাকে ডুবিয়ে দেবে। তো এই সরিয়ে ফেলার যে পদ্ধতি, সেই শুদ্ধিকরণ নিশ্চিতভাবে আমাদের দলের শীর্ষ নেতৃত্বের চিন্তার মধ্যেও আছে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলছে, এইভাবেই একটা সিস্টেম চলে। তার মানে তন্ময়দা তুমি বলছো যে কিছু জায়গায় কিছু ভালো হচ্ছে। তুমি যেমন যাদবপুরও তোমার ইতিহাসে আছে, একটা বিরাট সময়ের জন্য তুমি কর্পোরেট জগতও তোমার জীবনে গেছে। তুমি নিজে এখন পশ্চিমবঙ্গ সরকারের স্বরোজগার দপ্তরের চেয়ারম্যান হিসেবে আছো। আহ, তোমার দপ্তরের আহ, যতদিন থেকে চেয়ারম্যান হয়েছো সেই সময়ের যদি একটু মানে এটাও তো রাষ্ট্রের বা সরকারের যন্ত্রের একটি পার্ট। তো সেই অর্থে তোমার দপ্তরের যদি ফলাফল একটু জানাও। না, দপ্তরের ফলাফল তো এইভাবে জানানোর কিছু নেই। তার একটা সার্বিক রিপোর্ট হয়, সেই রিপোর্ট দেওয়া যাবে, এবং এটা এত ছোট পরিসরে বলারও কিছু নেই। আমি শুধু বলি, ভারতবর্ষের মধ্যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যাতে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। 1,12,13,00,000 মহিলা এই মুহূর্তে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত। এর সঙ্গে বিভিন্ন দপ্তর একসঙ্গে জড়িয়ে আছে। পঞ্চায়েত দপ্তর, কারণ এটা কেন্দ্র সরকারের সঙ্গে একটা সংযুক্তিকরণের ব্যাপার আছে, তো পঞ্চায়েত দপ্তর মূলত এদের এই গোষ্ঠীগুলো তৈরি করে। তারপরে তার সঙ্গে যদি সেটা শহরাঞ্চল হয়, তাহলে আরবান ডেভেলপমেন্ট দপ্তর জড়িত, এর সঙ্গে কোঅপারেটিভ দপ্তর জড়িত, তার সঙ্গে আমাদের দপ্তর অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্ট, এই মিনিস্ট্রি, এই দপ্তরও জড়িত। এটা সার্বিকভাবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কনভার্জেন্স নিয়ে এগোনো হয়। আমার দপ্তরের পক্ষ থেকে যেগুলো কাজ করা হচ্ছে, তার মধ্যে এই যারা স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, অর্থাৎ তারা যাতে নিজেদের কাজটা শিখতে পারেন, এবং সেই প্রশিক্ষণ দেওয়ার পরে তারা যখন জিনিসপত্র তৈরি করেন, তার জন্য তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয়, অর্থাৎ লোন দেওয়া হয়। সেই লোনের একটা সাবসিডি আমাদের সরকার বিয়ার করে, সেটা দেওয়া হয়, এবং তারপরে তাদের তৈরি জিনিসপত্র যাতে বাজারজাত করা যায় তার ব্যবস্থা করা হয়।
সেটা বিভিন্ন মেলা করা হয়, মেলাটা একটা বড় ব্যাপার, প্রচুর মেলা করা হয়। আমাদের দপ্তর যেমন সবলা মেলা করে, পঞ্চায়েত দপ্তর সরস মেলা করে, এমএসএমই দপ্তর হচ্ছে হস্তশিল্প মেলা করে, কিন্তু তাতে এই লোকগুলোই যান, যার ফলে তাদের একটা বড় বাজার তৈরি করা হচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন ই কমার্স যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে টাই আপ করা হচ্ছে, যাতে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা যায়। এক্সপোর্ট বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করার হচ্ছে, যাতে এই জিনিসগুলো এক্সপোর্ট মার্কেটিং করা যায়। এইরকম ছোট 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 ভাবে বিভিন্ন কাজকর্ম করা হয়। এছাড়াও ভারতবর্ষে দ্বিতীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেছেন যে এই মানে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি পুরুষ স্বনির্ভর গোষ্ঠী যদি তৈরি করা যায়, তাহলে মানে এমন কিছু কাজ আছে সেখানে আসলে মহিলা এবং পুরুষ দুজন মিলিয়ে করে। মানে ধরো কিরকম বোঝাবো, যে একটা পোলট্রি ফার্ম হচ্ছে, সেখানে কি করছে, সেই পরিবারের যারা মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে তারা তাতে কাজ করছে, তার সঙ্গে সেই বাড়িরই পুরুষরাও তার সঙ্গে যুক্ত হচ্ছে, বা নার্সারি যখন বের করছে, বা মাদুর বানানো যখন হচ্ছে, বা তাঁত বোনা যখন হচ্ছে, ক্রাফট মানে হ্যান্ডলুমস যখন কাজ হচ্ছে, এইগুলোতে আসলে দেখা যাচ্ছে তারাও যুক্ত হচ্ছে। তাহলে তাদেরকেও স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনা যায় কিনা, এই ভাবনাটা থেকে আমরা শুরু করেছিলাম। সেটা হচ্ছে তেলেঙ্গানার পর, আমি যদি খুব ভুল না বলি, তেলেঙ্গানার পর পশ্চিমবাংলায় প্রথম, মানে দ্বিতীয় এক কথায় পুরুষ স্বনির্ভর গোষ্ঠী চালু হয়েছিল, এবং তার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল 2 লক্ষ গোষ্ঠী। সেই 2 লক্ষ গোষ্ঠীর প্রায় 98% কিন্তু আমার কর্পোরেশনের পক্ষ থেকে তৈরি করা হয়ে গেছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি, কারণ তাতে সার্বিকভাবে সমাজের প্রান্তিক যে অংশ তাদেরকে তুলে আনা যাচ্ছে। স্বনির্ভর গোষ্ঠী, ছোট শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প, নারী এবং পুরুষের দ্বারা মেলবন্ধনের দ্বারা শিল্পের নির্মাণ, মাঝারি ম্যানুফ্যাকচারিং যে শিল্প, যেটা পৃথিবীর সাধারণ অর্থনীতির যাদের কিছুটা বোঝাপড়া থাকে, বা সাধারণভাবে যারা জব ক্রিয়েশন করে, সেই মাঝারি শিল্প পশ্চিমবঙ্গে কিন্তু ক্রমান্বয়ে কমেছে একটা সময়ের পরে। না, ঠিক না, আমি বলছি, তুমি প্রশ্নটা করে নাও, তারপর আমি বলছি। এবং বা যে অর্থে বৃদ্ধি পেতে পারতো, হয়তো সেভাবে আমরা বৃদ্ধি করতে পারিনি। সেটাকে নিয়ে সরকারের কি অবস্থান, এবং ভবিষ্যতের জন্য সরকার কিভাবে ভাবছে? প্রথম কথা হচ্ছে তথ্যটাই ভুল। তথ্যটা হচ্ছে, সঠিক তথ্য হচ্ছে এমএসএমইতে এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম শীর্ষস্থানে আছে, এক। দ্বিতীয় কথা হচ্ছে এমএসএমইতে মহিলাদের পার্টিসিপেশন, অর্থাৎ ফিমেল পার্টিসিপেশন ইন এমএসএমই সেক্টর, সেখানে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা 1 নম্বরে আছে। যতগুলো এমএসএমই হাব খোলা হয়েছে গত 3টে টার্মের আমাদের সরকারে, সেটাও ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি। সুতরাং এমএসএমইর গ্রোথ ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে। সেটাই পশ্চিমবঙ্গের অর্থনীতির ভিতের একটা অন্যতম বড় কারণ। এবং এই যে জব ক্রিয়েশন, তার জন্যই যেটা হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় এমএসএমই এবং এই এমএসএমই অর্থাৎ মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তার সঙ্গে হচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠীদের, এদেরকে ইন্ডাস্ট্রি হিসাবে ধরছি না আমি যদি তার নিচের টায়ারে ধরি ইকোনমিক্যালি, তাহলে এই দুটো ক্লাস্টার কিন্তু পশ্চিমবাংলায় অনেক বেশি জব ক্রিয়েট করতে পেরেছে। সেই জব ক্রিয়েশনের জন্যে পশ্চিমবাংলা সার্বিকভাবে বাকি ইকোনমিক সমস্ত প্যারামিটারে কিন্তু যথেষ্ট এগিয়ে আছে, অনেকটা এগিয়ে আছে। হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন সময় সেই পরিমাণ গ্রোথ হওয়া উচিত ছিল, সেই পরিমাণ গ্রোথ হয়নি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, এই তৃণমূল সরকার আসার আগে থেকে পশ্চিমবাংলার শিল্পর ব্যাপারে শিল্পপতিদের একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছিল, যেখানে বন্ধ হয়, এখানে ইউনিয়ন বাজি হয়, অর্থাৎ এগুলো করা যাবে না। আমি ইউনিয়নের বিপক্ষে নই, কিন্তু একদম ঘোরতর ইউনিয়নের পক্ষে, কিন্তু তারপরেও এই ধরনের পারসেপশন একটা তৈরি হয়েছিল। প্রচুর বড় বড় হেভি ইন্ডাস্ট্রি বাম জমানার শেষের দিকে বন্ধ হয়ে গেছিল।
এই হেভি ইন্ডাস্ট্রি দু তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। তাদের জন্য একটা বড় ল্যান্ড লাগে, তাদের লজিস্টিক্যাল সাপোর্ট লাগে, এবং যেখান থেকে প্রাকৃতিক খনিজ সম্পদটা থাকে তারা তার আশেপাশে করার চেষ্টা করে। কারণ হচ্ছে সেক্ষেত্রে তারা লজিস্টিক্যাল কস্টটাকে রিডিউস করার চেষ্টা করে। এই তিনটে ক্ষেত্রের মধ্যে ল্যান্ড ব্যাংক পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে ফেলেছে, ঘোষিত ল্যান্ড ব্যাংক আছে এবং সেটা পাবলিক ডোমেনে আছে, যার ফলে আবার নতুন করে যারা হেভি ইন্ডাস্ট্রি করার কথা ভাবছে তারা আবার নতুন করে অ্যাট্রাক্টেড হচ্ছে। কিন্তু 34 বছর ধরে একটা জিনিসের মানে নিচের দিকে নিম্নগামী ছিল, সেইটাকে তুলতে গেলে যেগুলো করার লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছে, বাকি যে সাপোর্টগুলো দেওয়ার দরকার দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটা উঠছে। কিন্তু অবভিয়াসলি যেহেতু একটা জায়গায় নেমে গেছে, সেটাকে আবার তুলে আর একটা জায়গায় নিয়ে যেতে একটা সময় লাগে, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্রীয় সরকারের এখানে অনেকটা বড় ভূমিকা আছে। তাদেরকেও, অর্থাৎ ধরো একটা ফ্রেট করিডর করছি, রেলের ফ্রেট করিডর করছি, সেক্ষেত্রে কেন্দ্র সরকার সেটার দায়িত্বে, তারা ঘোষণা করে কোনটা দিয়ে রেলের ফ্রেট করিডর হবে, এই বাজেটে রেল ফ্রেট করিডর কোথায় করে। সেইখানে তারা যদি রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গকে বারবার বারবার বঞ্চনা করে, তাহলে সেগুলো ইম্প্যাক্ট ফেলে। কিন্তু আমরা আমাদের সরকারি জায়গা থেকে এই যে স্টেপগুলো নেওয়া সেগুলো করেছি, যে কারণে আমাদের টাটা মেটালিক্স ফার্দার ইনভেস্ট করেছে, রেশমি মেটালিক্স ফার্দার ইনভেস্ট করেছে, সার্জন জিন্দাল ইনভেস্ট করেছে। এরকম অনেকগুলো বড় 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 ইনভেস্টমেন্ট কিন্তু ক্রমান্বয়ে আসতে শুরু করেছে। সময় লাগবে, কিন্তু ধীর পদক্ষেপে সাস্টেনেবল ওয়েতে পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা চালাচ্ছে। আমরা যে বিজনেস সামিট করা শুরু করেছি, গ্লোবাল বিজনেস সামিট, সেটাতেও বিভিন্ন শিল্পপতিরা আসছেন। লোকজন সমালোচনা করতেই পারেন, কিন্তু এই যে শিল্পপতিরা আসছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, তারা বলছেন যে না, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আজকের দিনে কোনো কর্মদিবস বন্ধ নেই। এই সবগুলো মিলে আমার ধারণা আগামী আর কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে হেভি ইন্ডাস্ট্রিরও গ্রোথটা সিগনিফিকেন্ট হবে। সমস্যা একটাই, যে প্রাকৃতিক যে খনিজ সম্পদ সেইটা তো আমাদের হাতে নেই। এখনো অবধি দেউচাপাচামিতে যে কোল বেস পাওয়া গেছে, যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট কোল রিজার্ভ বলে ভাবা হচ্ছে, সেখানে কাজ হচ্ছে, এইটা কাজটা চলছে। এইটার কাজ যখন একটা পূর্ণতা পাবে, তখন আমি নিশ্চিত যে হেভি ইন্ডাস্ট্রির ইন্টারেস্ট অনেক গুণ বেড়ে যাবে, কারণ সে খুব হাতের কাছে তার যে ওয়ান অফ দ্য রিকোয়ার্ড র মেটেরিয়ালস সেইটা সে পাবে, তার ফলে হবে সেই রকম। আমাদের খনিজ সম্পদের উপর তো আমাদের হাত নেই, খনিজ সম্পদ প্রাকৃতিকভাবে প্রকৃতি যেখানে দিয়েছে সেখানেই আছে। তার বাইরে গিয়েও এই জিনিসপত্র হওয়াতে আমার ধারণা হেভি ইন্ডাস্ট্রিতেও আগামী দিনে পশ্চিমবঙ্গ নিশ্চিতভাবে আবার সেই তার পুরনো জায়গায় ফিরে আসবে বলে আমার মনে হয়। তন্ময়দা, তুমি বাংলার অর্থনীতির সমস্যাগুলোর কথা বললে, ভারী ও বৃহৎ শিল্পেরও কথা বললে, সামগ্রিক বাংলার যে অর্থনীতি, পার ক্যাপিটা ইনকাম এবং স্টেট জিডিপি, যেমন বর্তমানে ভারতবর্ষের আলোচনা বা বিতর্ক সভায় বেশভাবে উঠে আসে কোন রাজ্য প্রথম ভারতবর্ষের 1 ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোবে, সেখানে পশ্চিমবঙ্গ কোথায়? না, পশ্চিমবঙ্গ কোথায় বলতে, পশ্চিমবঙ্গ বিভিন্নভাবেই আসলে, আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে এমএসএমইতে আমরা দেশের মধ্যে অন্যতম শীর্ষে, সেলফ হেল্প গ্রুপের যে ইকোনমি সেইটাতে আমরা দেশের অন্যতমভাবে শীর্ষে। সুতরাং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই পশ্চিমবাংলার কলকাতা, তৎকালীন বাংলার অবিভক্ত বাংলার কলকাতা শহর গোটা ভারতবর্ষের রাজধানী ছিল। এবং মানে কথিত আছে, এর সত্যতা জানা নেই, যে শুধুমাত্র মুর্শিদাবাদের যা সম্পদ ছিল, গোটা ইউরোপ মিলিয়ে তত সম্পদ ছিল না। জগৎ সেটের কাছে শুধু জগৎ সেট বলে নয়, সেই সময় নবাব সিরাজদৌল্লা বা আলিবর্দী খাঁর সময় থেকে, মুর্শিদ কুলি খাঁ আলিবর্দী খাঁর সময় থেকে, সেই সময় তাদের যে সম্পদ, অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা মিলে সেই সময় তাদের নবাবের টেরিটরি, তাদের যা সম্পদ, সেই সম্পদ সেইখানে কলকাতায় সমস্ত বড় কোম্পানির হেড অফিস কলকাতায় ছিল, কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল, সেখান থেকে আস্তে আস্তে শিফট হয়ে গেল। অর্থাৎ এই যে বাংলা এবং বাঙালিদের
প্রতি একটা বঞ্চনা বা তাদের প্রতি বিদ্বেষমূলক ভাব, এইটা বোধহয় একটা রাজনৈতিক চক্রান্ত হিসাবেই কোনো একটা সময় শুরু হয়েছিল। সেটা করতে 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 একটা জায়গায় এসে পৌঁছেছে। আজকেও যদি আমরা দেখি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় কি নেই, পর্যটন শিল্পে পশ্চিমবাংলা আজকে 1 নম্বরের দিকে এগিয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। কারণ আমাদের হিমালয়ের মতো একটা পর্বত আছে, পর্বত আছে যেটা লোকে দেখতে ভালোবাসে। আমাদের এখানে জঙ্গল আছে, সুন্দরবনের মতো জঙ্গল আছে। আমাদের এখানে দীঘার মতো সমুদ্র আছে। আমাদের এখানে বিভিন্ন হস্তশিল্পের সম্ভার আছে। আমাদের এখানে পুরুলিয়া, বাঁকুড়ার এরকম সৌন্দর্য আছে, মালভূমির যে সৌন্দর্য সব আছে। পর্যটন শিল্পে আমরা অন্যতম জায়গায় যাচ্ছি, এমএসএমইতে আমরা একটা দিকে এগোচ্ছি, আমরা হ্যান্ডিক্রাফটসে একটা দিকে এগোচ্ছি। অতএব সার্বিকভাবে বাংলার ইকোনমি আমরা যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে এগিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয় পশ্চিমবঙ্গ আগেও পথ দেখিয়েছে, এখনো পথ দেখাবে বলেই আমার ধারণা। পশ্চিমবঙ্গ আগামী দিনে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাকি অনেক রাজ্যের থেকে এগিয়ে থাকবে এটা। এবং তাই নয়, আরো একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ এবং তার মেধা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং কে না জানে বাংলায় মানব সম্পদ এবং মেধার দিক থেকে সারা ভারতবর্ষের মধ্যে বোধহয় সব থেকে শ্রেষ্ঠ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই বাংলা সবার থেকে এগিয়ে থাকবে, সেটাই আশা করা যায়। বাংলা এবং দিল্লি কেন্দ্র রাজ্য সম্পর্ক, এটা আজকের রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্র অর্থনীতির একটা ব্যাপক চর্চার বিষয়। সমস্যাটা কাদের দিক থেকে তন্ময়দা, এবং কিভাবে রিকভার করা যায়? না, সমস্যাটা কারোর দিক থেকে বলার বিষয় নয়, বিষয়টা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক। পুরো বিষয়টা হচ্ছে রাজনৈতিক। তার কারণ রাজনৈতিকভাবে বাংলাকে দখল করার একটা প্রবৃত্তি বরাবরের ছিল। কারণ বাংলা দখল মানেই ভারতবর্ষের অনেকটা দখল, এইটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। সেই জায়গায় যখন বাংলাকে পরাস্ত করা যাচ্ছে না যারা বর্তমান কেন্দ্রীয় সরকারে আছে, তখন তারা রাজনৈতিক এই শত্রুতাটাকে বজায় রাখার জন্যে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, যেটা সংবিধান স্বীকৃত ব্যাপার, সেই জায়গাগুলোতে আঘাত হানছে এবং একটার পর একটা আঘাত এনে পশ্চিমবাংলাকে তারা বঞ্চিত করছে, বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করছে। এইটাই সমস্যার কারণ। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয়, এর সঙ্গে প্রশাসনিক কোনো সম্পর্কই নেই। কিন্তু তারা প্রশাসনিক ক্ষমতা কেন্দ্র সরকারের হাতে যেটা আছে, সেইটাকে ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে। বাংলা ও দিল্লির রাজনৈতিক পার্থক্য তো দীর্ঘদিনের। সাংস্কৃতিক পার্থক্য একটা ব্যাপক মূলগত ভিত্তি। সেখানে দাঁড়িয়ে আজকের বাংলার সংস্কৃতি বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। সেই সমস্যাগুলো কোথায়, কিভাবে তার সমাধান খুঁজে পাওয়া যেতে পারে? না, এই বাংলার সঙ্গে দিল্লির সাংস্কৃতিক পার্থক্য আছে এইটা চিন্তার বিষয় নয়, এটা থাকবে, সেটা গর্বের বিষয়। কারণ ভারতবর্ষের বহুত্ববাদ হচ্ছে ভারতবর্ষের অন্তরাত্মা। ভারতবর্ষের যে, ভারতবর্ষকে আমি সব জায়গায় বলি, এর আগে বিভিন্ন ইন্টারভিউ বলেছি, আবার বলছি, ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকেন, বিভিন্ন ধর্মের মানুষ থাকেন, বিভিন্ন জাতির মানুষ থাকেন। এই এবং বিভিন্ন, মানে ভারতবর্ষ আসলে একটা দেশ নয়, ভারতবর্ষ একটা মহাদেশ। সেই জন্যই ভারত না লিখে মহাভারত নামকরণ করা হয়েছে। এটা আমার সব জায়গায় খুব কমন বলার, কিন্তু এই বলাটা জরুরি। কারণ কি, এই ছোট ছোট দেশ মিলে আমাদের যে মহাদেশ, অর্থাৎ ভারতবর্ষের প্রকৃত অর্থেই অনেকগুলো দেশের সমষ্টিগতভাবে একটা মহান দেশ। যে কারণে ইউনিয়ন অফ স্টেট, ইন্ডিয়া ইজ আ রিপাবলিক উইচ ইজ ইউনিয়ন অফ স্টেট, এইটা বুঝতে হবে। এটা মনোলিথিক স্ট্রাকচার নয়। এই স্ট্রাকচারটার মধ্যে তোমাকে বুঝতে হবে যে রাজস্থানের সংস্কৃতি একরকম, অরুণাচল প্রদেশের সংস্কৃতি একরকম, কাশ্মীরি সংস্কৃতি একরকম, কেরালার সংস্কৃতি একরকম। অর্থাৎ আমি চারটে মানে এক্সট্রিম পয়েন্টের সংস্কৃতিগত পার্থক্য বলার চেষ্টা করছিলাম। এইটা সারা ভারতবর্ষ জুড়ে আছে। বাংলার শুধু পশ্চিমবাংলার মধ্যেই কোচবিহার বা আলিপুরদুয়ারের মানুষ যে ভাষায় কথা বলেন, যে উপাচারগুলো করেন, যে
তাদের যে লোকাচারগুলো আছে তার সঙ্গে তুমি যদি পুরুলিয়ার দেখো, মেদিনীপুর দেখো, মুর্শিদাবাদ দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা দেখো, সব আলাদা বা অনেক ক্ষেত্রেই আলাদা। অর্থাৎ একটা রাজ্যের মধ্যেই এত ডাইভার্সিটি, তাহলে ইউনিটি উইদিন ডাইভার্সিটি, এইটাই তো আমাদের শক্তি। সেই জায়গাটাতে দিল্লি হোক বা অন্য কাউরির হোক, তার সঙ্গে আমাদের সাংস্কৃতিক পার্থক্য থাকবে, সেটা ভালো, সেটাই ভারতবর্ষ, সেটাই আমাদের দেশ। কিন্তু সমস্যার কারণ হচ্ছে যে বিজেপি খুব পরিষ্কারভাবে বললে তারা চাইছে যে সংস্কৃতিগতভাবে, ভাষাগতভাবে শুধুমাত্র তারা যেটা মনে করে সেইটা সারা ভারতবর্ষে চাপিয়ে দিতে। মানে বাকি সংস্কৃতির দিকগুলো তারা খেয়ে ফেলতে চাইছে, গিলে ফেলতে চাইছে, ভাষাগত দিকগুলো গিলে ফেলতে চাইছে, যার ফলে এই বহুত্ববাদ ব্যাপারটাই নষ্ট করে ফেলতে চাইছে। সেইটা আমাদের সংবিধানের পরিপন্থী, আমাদের 5,000 বছরের সভ্যতার পরিপন্থী। এইটা হচ্ছে চিন্তার কারণ। এই যে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, একটা জাতি বেঁচে থাকে তার সংস্কৃতি, তার ভাষা দিয়ে। কোনো একটা জাতিকে যদি শেষ করে দিতে হয়, তাহলে যুদ্ধ করে তো শেষ করেই দেওয়াই যায়। এছাড়াও আর একটা উপায়, যেটা হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীতে করে এসছে লোকজন, সেটা হচ্ছে সেই জাতির ভাষা, তাদের সংস্কৃতি, সেইটা কেড়ে নেওয়া। তাহলে আস্তে আস্তে সেই জাতির বিলুপ্তি ঘটে। এরাও ঠিক সেইভাবে ভারতবর্ষকে একটা ছকে বেঁধে ফেলার চেষ্টা করছে। ভুলে যাচ্ছে যে ভারতবর্ষের এই যে, এটা অনেকটা শাড়ির মতো। মায়েদের যে শাড়িগুলো হয় বিভিন্ন সুতো থাকে, কিন্তু সেই সুতোগুলোকে যখন বেঁধে একটা শাড়ির রূপ দেওয়া হয় তখন তার সৌন্দর্যটা বাড়ে। তো এই সুতোগুলো যদি সমস্তটা এক করে ফেলার চেষ্টা করে, তাহলে সেটা একটা কি হবে, একটা মানে ফ্ল্যাট শাড়ি হবে। অর্থাৎ তার যে আকর্ষণ, তার যে সৌন্দর্য, সেইটা কমে যাবে এবং শক্তিও বোধহয় কমে যাবে। সেই জায়গা থেকেই এই সাংস্কৃতিক আগ্রাসনটা তারা রাজনৈতিকভাবে করার চেষ্টা করছে। সেটা রুখে দেওয়াটা প্রয়োজন ভারতবর্ষকে বাঁচানোর জন্যে, দেশের সংবিধানকে বাঁচানোর জন্যে এবং আমাদের দেশের সভ্যতাকে বাঁচানোর জন্যে, যেটা সারা পৃথিবীতে আমাদের দেশ পরিচিত এটার জন্যে, ইউনিটি উইদিন ডাইভার্সিটির জন্য। থ্যাংক ইউ তন্ময়দা, অনেক অল্প পরিসরের মধ্যে এসেছিলাম অনেকগুলো প্রশ্ন নিয়ে। আরো প্রশ্ন আছে ভবিষ্যতের জন্য। আসলে একজন ছাত্র হিসেবে, স্কলার হিসেবে আমি মনে করি যে প্রশ্নোত্তরই হয়তো ভারতবর্ষের একটা ব্যাপক শক্তি, যেখানে বিতর্ক, মানে ডিসকাশন, আলোচনা, এগুলো ভারতবর্ষকে শক্তি জাগিয়ে এসেছে। এবং তুমিও সেই বিতর্ক এবং আলোচনাকে একটা মূলগত শক্তি হিসেবে সবসময় রাজনীতিতে দেখে এসেছো। বলো, আহ, খুব থ্যাংক ইউ। এবং আবারও দেখা হবে আশা করছি। এবং রাজনীতি, অর্থনীতি, দর্শন এবং এই সংস্কৃতিগত প্রশ্নগুলো থাকবে, নতুন বিষয়গুলো তো থাকবেই, তার সঙ্গে মূলগত বিষয়গুলো নিয়েও আমাদের আলোচনা চলবে। ধন্যবাদ অরূপকে। অরূপ যাদবপুরের গবেষণারত একজন ছাত্র এবং বিভিন্ন বিষয় নিয়ে তার পড়াশোনা আছে। সে বিভিন্ন বিষয় নিয়ে অনেক বড় বড় মানুষজনের সঙ্গে কথা বলেন। তো সেই জায়গা থেকে তার প্রশ্নগুলো আমার কাছে এসছে, আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার। এবং অরূপ যেটা বলেছে সেটা অত্যন্ত যথোপযুক্ত, কারণ প্রশ্ন তোলার অভ্যেসটা প্রয়োজন। মানুষকে প্রশ্ন করতে শিখতে হয়, মানুষকে প্রশ্ন করতে হয়, তাহলে সেই সমাজের, সেই সভ্যতা এগিয়ে চলে। সবসময়তেই এই শিক্ষা আমরা পেয়ে এসেছি এবং আমি চাই ভবিষ্যৎ প্রজন্মও পাক। কারণ শিক্ষার একটা বড় অংশ, শিক্ষিত হওয়ার একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে প্রশ্ন করতে শেখা। সুতরাং প্রশ্ন আসতে থাকুক, প্রশ্ন এলে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা সফল হতে পারে, সেটা ব্যর্থ হতে পারে, ভালো লাগতে পারে কারোর, কারো খারাপ লাগতে পারে, কেউ সমালোচনা করতে পারেন, কিন্তু এটা বলতে পারবেন না যে প্রশ্ন করলে উত্তর দিচ্ছি না। কারণ উত্তর দেওয়াটা, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে উত্তর দেওয়াটাই আমার কাজ। এবং ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবন, সেখানে আমরা বিভিন্ন সময় দেখেছি তর্ক বিতর্ক ঘন্টার পর ঘন্টা, এমনকি রাত পেরিয়ে গেছে। সেটাই সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি মনে করি যে প্রশ্ন করা উচিত, এবং প্রশ্ন করলে আমি আমার যতটুকু বুদ্ধি, আমার যতটুকু জ্ঞানের পরিসর, আমার যতটুকু রাজনৈতিক পরিসর, সেই পরিসরে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা প্রশ্ন করুন না, প্রশ্ন করাটা প্রয়োজনীয়। কেউ প্রশ্ন করছেন না বা কেউ কথা বলছে না সেটা ঠিক নয়। প্রশ্ন করুন, প্রশ্ন করার মধ্যে, তর্ক বিতর্কের মধ্যে দিয়েই আমাদের রাজ্য এগিয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে,
আমাদের সমাজ এগিয়ে যাবে এবং আমরা একটা উন্নততর সমাজের যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন দেখতে গেলে আলাপ আলোচনা, প্রশ্ন, তর্ক বিতর্ক, সেগুলো দিয়েই তো মানব সভ্যতা এগিয়ে যায়। সুতরাং আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম। আজকের মতো সকলকে ধন্যবাদ যে এই প্রশ্নোত্তর পর্ব আপনারা দেখেছেন। আপনারা আনকার তন্ময় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি চাইবো আপনারা এইটুকু সহযোগিতা করবেন আমার ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। আনকার তন্ময়ে প্রশ্ন আপনার উত্তর আমার এই পর্বে আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।